একটি প্রাইমারি স্কুলে পড়া ছোট্ট মেয়েটির হৃদয় বিদারক ঘটনা। এক 10 বছরের ছোট্ট শিশু ওয়াশরুমে এমন এক ভয়ঙ্কর ঘটনার শিকার হল যা সবাইকে কাঁপিয়ে দিল। এই ঘটনা পুরোটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসুন শুনি নাইমার মায়ের মুখ থেকে। নাইমা বলেন, আমার বিয়ে হয়েছে 10 বছরে, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি। আমাদের খুব ইচ্ছে ছিল সন্তান হওয়ার, ছেলে হোক বা মেয়ে। আল্লাহ যেন আমাদের সন্তান দান করেন। অবশেষে 11 বছর পর আল্লাহ আমাদের এক কন্যা দান করলেন। আমি আমার মেয়েকে খুব ভালোবাসতাম, আমার স্বামীও মেয়েকে খুব ভালোবাসতেন। বাড়ির সবাই তাকে আদর করত, কারণ সে তো 11 বছর পর জন্ম নেওয়া আমাদের একমাত্র আশা। আমি স্বপ্ন দেখতাম আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে। আমাদের বাড়ির পাশে ছিল এক বড় স্কুল। আমরা ছিলাম অনেক ধনী, তাই স্বপ্ন দেখেছিলাম আমাদের মেয়েকে সেরা স্কুলে পড়াবো। আমার শাশুড়ি বলেছিলেন, এখনও তো খুব ছোট, একটু বড় হলে স্কুল পাঠাবে, কিন্তু আমি চেয়েছিলাম আমার মেয়ে ছোট থেকেই পড়াশোনা শুরু করুক। অবশেষে 4 বছর বয়সে আমি তাকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমার মেয়ে খুব খুশি ছিল স্কুলে যেতে। আমি ও আমার স্বামী আমাদের একমাত্র সন্তানকে খুব আদর করে চলতাম। সে যা চাইতো আমরা সঙ্গে সঙ্গে তা এনে দিতাম। সময় কেটে যাচ্ছিল। এখন সে 10 বছরের মেয়ে। স্কুলের পিছনের দিকটা ছিল সম্পূর্ণ ফাঁকা। চারপাশে ছিল বড় বড় গাছগাছালি, জঙ্গলের মতো। আর সেই জায়গাতেই ছিল অনেকগুলো ওয়াশরুম। আমি তার শিক্ষিকাদের বলতাম, দয়া করে আমার মেয়ের খেয়াল রাখবেন, সে এখনও ছোট। আমি খুব চিন্তিত থাকি। আমি মেয়েকে বুঝিয়েছিলাম স্কুলের পেছনের দিকে যাবে না, সেখানে বড় বড় গাছ জঙ্গল আছে, কিন্তু আমার মেয়ে বলতো, না আম্মি, আমি কখনো ওইদিকে যাই না। আমার মেয়ে ছিল অসাধারণ সুন্দর। তার বয়স ছিল মাত্র 10 বছর, কিন্তু দেখতে মনে হতো 14 বছরের। সে ছিল অন্য শিশুদের থেকে আলাদা, খুবই বুদ্ধিমান। আমি তাকে ভালো মন্দের পার্থক্য বুঝিয়েছিলাম, আর সে নিজে অনেক বুঝদার ছিল। বহু বছর হয়ে গেছে, সে এখন স্কুলে যাচ্ছে। আমি সব সময় চাইতাম আমার মেয়ে ভালো স্কুলে পড়ুক। স্কুলটা আমার খুব ভালো লাগতো। এখানকার পরিবেশ চমৎকার ছিল। শিক্ষকরা বাচ্চাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করতেন। কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটল যা আমাদের জীবনকে একেবারে উলটপালট করে দিল। একদিন আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি তাকে কিছু টাকা দিলাম। বললাম, কোনো ভালো কিছু কিনে খেয়ে নিও। আমি তাকে প্রতিদিন পকেট মানি দিতাম, কিন্তু সে কখনো তার অপব্যবহার করত না। সে কতটা বুদ্ধিমান ছিল। বাড়িতে কুরআন পড়ার জন্য একজন শিক্ষক রেখেছিল, তার কাছ থেকে শিক্ষা নিত। সে খুশি মনে স্কুলের জন্য প্রস্তুত হচ্ছিল। সাজতেন তার খুব ভালো লাগতো। কিন্তু না জানি কেন আজ আমার মন কেমন করছিল। অকারণেই দুশ্চিন্তায় ছিলাম। বারবার আমার মেয়ের দিকে তাকাচ্ছিলাম। সে ইউনিফর্ম পরে পুরোপুরি তৈরি ছিল স্কুল যাওয়ার জন্য। আমার মেয়ে যখন স্কুলে চলে গেল, আমার অস্থিরতা যেন আরও বেড়ে গেল। মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুত ঘটতে চলেছে। আমি বাড়ির কাজ শেষ করতে লাগলাম। দুপুরের খাবার রান্না করলাম। আমরা খুব ধনী ছিলাম, কিন্তু রান্না সব সময় নিজের হাতে করতাম। খাবার শেষ করে যখন ঘড়ির দিকে তাকালাম, তখন দুপুর 1টা। বুকের ভেতর ধাক্কা লাগলো। আমার মেয়ে তো প্রতিদিন দুপুর 12:30 মধ্যে বাড়ি ফিরে। আজ কেন দেরি? আমি সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষিকাকে ফোন করলাম। শিক্ষিকা বললেন, আমরা এখনই বের হচ্ছি। বাচ্চারা চলে গেছে। আধা ঘন্টা আগে নাইমা ক্লাস থেকে বেরিয়ে গিয়েছে। এটা শুনে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ফোন করলাম, সব কথা জানালাম। তিনি বললেন, তুমি স্কুলে যাও, আমি আসছি। আমরা তাড়াতাড়ি স্কুলে পৌঁছালাম। পুরো স্কুল খুঁজে দেখা হলো। অবশেষে যখন শেষ ঘরে গেলাম, দেখি আমার নাইমা মাটিতে অচেতন পড়ে আছে। আমরা সঙ্গে সঙ্গে তাকে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। যখন নাইমা জ্ঞান ফিরে পেল, আমরা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, নাইমা, কি হয়েছে? বলো মা, কি হয়েছে তোমার সঙ্গে? নাইমা পুরোপুরি নীরব হয়ে গিয়েছিল। অনেক জিজ্ঞেস করার পর সে বলল, আমার হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল। মেয়ের কথা শুনে আমি আরও বেশি চিন্তিত হয়ে গেলাম। মনে হলো হয়তো আমার মেয়ে দুর্বল হয়ে পড়েছে। আমি তখন থেকে তার খুব যত্ন নিতে শুরু করলাম। পুরো 1 সপ্তাহ তাকে স্কুল থেকে ছুটি করিয়ে বাড়িতেই রাখলাম। কিন্তু 1 সপ্তাহ পর যখন স্কুলে যাওয়ার সময় এলো, আমি লক্ষ্য করলাম আমার মেয়ের মুখে এক অদ্ভুত ধরনের পরিবর্তন। সে খুব অস্বস্তিকর লাগছিল। এমন চেহারা আমি আগে কখনো দেখিনি। অথচ সে তো সবসময় আনন্দ নিয়ে স্কুলে যেত। এখন তো তার শরীরও পুরোপুরি সুস্থ, কিন্তু স্কুলের নাম শুনতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল।
এটা দেখে আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। জিজ্ঞেস করলাম, মা, তোমার কি হয়েছে? তুমি কি স্কুলে যেতে চাও না? আমার মেয়ে বলল, না আম্মি, আমি যেতে চাই, কিন্তু এখন আর পড়া হয় না আমার। আমি অবাক হয়ে বললাম, মা, স্কুল না গেলে তুমি ডাক্তার কিভাবে হবে? এই বলে আমি তাকে স্কুল পাঠিয়ে দিলাম, কিন্তু এই ঘটনার পর থেকে সে একদম বদলে গেল। সব সময় চুপচাপ থাকে, কারোর সঙ্গে কথা বলে না। স্কুল থেকে এসেই নিজের ঘরে ঢুকে যায়, বই নিয়ে বসে থাকে, নয়তো ঘুমিয়ে পড়ে অথবা গভীর চিন্তায় ডুবে থাকে। খেলাধুলা অনেক কমিয়ে দিয়েছে। নাইমার এই পরিবর্তন দেখে আমি ভীষণ চিন্তিত হয়ে পড়লাম। নিশ্চিত এমন কিছু ঘটেছে যা আমার মেয়েকে পুরোপুরি বদলে দিয়েছে। এত নিস্তব্ধ কেন? আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু জানতাম না এই নীরবতার আড়ালে কত বড় একটা ঝড় লুকিয়ে আছে, যা আমাদের জীবন তছনছ করে দেবে। দিন কেটে যাচ্ছিল। নাইমা মাঝে মধ্যেই স্কুলে না যাওয়ার বাহানা করত। এখন তো আমি জোর করে ওকে স্কুল পাঠাতে পারছিলাম না। স্কুলের নাম শুনলেই না করে দিত। অথচ কুরআন মসজিদে পড়তে ও খুব আগ্রহী ছিল। মাদ্রাসার ম্যাডাম তো বলেছিলেন ও পড়াশোনায় ভীষণ ভালো। কুরআন খতম হতে চলেছে, কিন্তু স্কুলের ব্যাপারে ও কেন এমন বদলে গেল? কেন ওর আর আগ্রহ নেই? এই চিন্তায় আমি খুব অস্থির হয়ে পড়েছিলাম। স্বামীর সঙ্গে কথা বললাম। উনি বললেন, সম্ভবত পড়াশোনার চাপ বেড়ে গেছে, ক্লাসের পড়াশোনাও কঠিন। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু আমি কিভাবে বলি ওর ঠিক কি হয়েছে? নাইমার এই নীরবতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একদিন আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। নাইমার পেট ব্যথা হচ্ছিল। চেকআপের পর ডাক্তার আমাকে ডেকে বললেন, যা শুনে আমি শিউরে উঠলাম। ডাক্তার বললেন, আপনার মেয়ে মারাত্মক মানসিক চাপে আছে। ও ভীষণ চাপের মধ্যে পড়েছে। এমন কিছু ঘটেছে যা ওর মনের মধ্যে চেপে রেখেছে। আমি তো স্তব্ধ। আমি ডাক্তারকে বললাম, না না ডাক্তার, আমাদের ঘরে তো এমন কিছুই ঘটেনি। আমরা ওকে খুব ভালোবাসি, ওর সবকিছু খেয়াল রাখি। কিন্তু তাও কেন এমন হয়ে গেল? তার দাদিও তো তাকে নিয়ে যান চিরকা। এটা আমার একমাত্র সন্তান। আল্লাহ তাআলা আমাকে 11 বছর পর এই রহমতের উপহার দিয়েছেন। আমরা কেন তাকে কষ্ট দেব? টেনশন আসার তো কোনোই প্রশ্নই আসে না। ডাক্তার বললেন, আপনার মেয়েকে মানসিকভাবে শান্ত রাখার চেষ্টা করুন। সে ভয়ানক মানসিক চাপে আছে। মনে হচ্ছে কোনো ব্যাপারে ভয় পেয়ে গেছে। একথা শুনে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি নাইমাকে বাড়ি নিয়ে এলাম, কিন্তু আমার মন এখনও অস্থির হয়েছিল। কতবার জিজ্ঞেস করলাম, কিন্তু সে কিছুই বলল না। শুধু বলল, সেদিন মাথা ঘুরে গিয়েছিল। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। অনেক বোঝানোর পরও সে কিছু বলল না। দিন কেটে যাচ্ছিল, কিন্তু আমি দুশ্চিন্তায় ডুবে যাচ্ছিলাম। সারাক্ষণ চিন্তায় ডুবে থাকতাম। আসলে সেদিন কি হয়েছিল? একদিন আবার আমি তার টিচারের কাছে গেলাম। আমি বললাম, আপনার স্কুলে কি ক্যামেরা আছে? সেদিনের ফুটেজ কি আমি দেখতে পারবো? আমি দেখতে চাই সেদিন ঠিক কি ঘটেছিল। যেদিন আমার মেয়ে জ্ঞান হারিয়েছিল। টিচার বললেন, হ্যাঁ অবশ্যই। তিনি দ্রুত ল্যাপটপ খুললেন, আমাকে ফুটেজ দেখাতে শুরু করলেন। আমি মনোযোগ দিয়ে দেখছিলাম, কিন্তু হঠাৎ দেখি সেদিনের ফুটেজ ল্যাপটপ থেকে গায়েব। এটা দেখে আমি আরও বেশি অস্থির হয়ে গেলাম। টিচারও কিছুটা অস্বস্তিতে পড়লেন। তিনি বললেন, সম্ভবত সিস্টেমের কোনো সমস্যা হয়েছে। কিন্তু আমার মন মানতে চাইছিল না। আমার বুক কেঁপে উঠছিল। এটা কেবল একটা কাকতালীয় ঘটনা হতে পারে না। তাহলে সেদিন কি ঘটেছিল যে সেই ফুটেজ ডিলিট করা হলো? আমি চিন্তিত হয়ে বাসায় ফিরে এলাম। রাতে আমার স্বামী অফিস থেকে ফিরে এলে আমি সবকিছু খুলে বললাম। শুনে তিনিও দুশ্চিন্তায় পড়ে গেলেন। বললেন, আমি কিছু করব। সকালে স্কুলে গিয়ে খোঁজ নেব কেন সেই ফুটেজ ডিলিট হয়েছে। তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু সেই ফুটেজ আর পাওয়া গেল না। আমি মেয়ের 1 সপ্তাহের ছুটি নিয়ে নিলাম। বললাম, আমার মেয়ে অসুস্থ, তাই 1 সপ্তাহ স্কুলে যেতে পারবে না। 1 সপ্তাহ সে খুব খুশি ছিল, শান্ত ছিল। তার মুখে হাসি দেখেছিলাম। মনে হচ্ছিল স্কুলে যাওয়ার ভয়ই যেন তাকে কষ্ট দিচ্ছে। 1 সপ্তাহ পর যখন আবার স্কুলে যাওয়ার সময় হলো, তখন সে আবারও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ল। আমি তাকে স্কুলে পাঠিয়ে দিলাম। নাইমা স্কুলে চলে গিয়েছিল, কিন্তু আজ কেন জানি না বারবার আমার মেয়ের মুখের দিকে তাকাচ্ছিলাম। যদি জানতাম আজকের পর আমি আর কখনো আমার মেয়েকে দেখতে পাবো না, তাহলে কি আমি তাকে স্কুলে যেতে দিতাম? আজকের পর যা কিছু আমার মেয়ের সঙ্গে ঘটবে তা আমার আত্মাকে কাঁপিয়ে দেবে। যদি জানতাম আজই আমার নাইমার শেষ দিন, তাহলে আমি কখনো তাকে একা যেতে দিতাম না। নাইমা স্কুলে চলে গিয়েছে, কিন্তু আমার মন খুব অস্থির লাগছে।
বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। আমার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বৌমা? আমি বললাম, আম্মি, নাইমা আজ স্কুলে গেছে, কিন্তু কেন জানি না আমার মন কেমন অজানা ভয়ে কাঁপছে। আমার শাশুড়ি সান্ত্বনা দিয়ে বললেন, তুমি অযথাই চিন্তা করছো, সেদিনও তো সে অজ্ঞান হয়ে গিয়েছিল, হয়তো তার কারণেই তুমি এত টেনশন নিচ্ছ। আল্লাহ সব ভালো করবেন। নাইমা স্কুল থেকে আসতে চলেছে। এখন তো মাত্র 10টা বাজে। আজ ছুটি 12:30। শাশুড়ির কথা শুনে চুপ হয়ে গেলাম, কিন্তু আমার মন অস্থির। আমি যেন নাইমাকে দেখার জন্য ছটফট করছিলাম। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কাল থেকেই তো 3 মাসের ছুটি শুরু হবে। নাইমা তো বাড়িতেই থাকবে, আমি তার সঙ্গেই থাকব। এটা ভাবতেই কিছুটা শান্ত হলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটতে চলেছে। আমার হাত পা ঘেমে যাচ্ছিল বারবার। 12:30 বাজল, কিন্তু নাইমা এলো না। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমি শাশুড়িকে বললাম, আম্মা, নাইমা এখনো এলো না। শাশুড়ি বললেন, বাড়ির পথে থাকবে মা, একটু অপেক্ষা করো। দুপুর 12:30 বাজলে আসতে 10 মিনিট লাগবে। আমি আরও 10 মিনিট অপেক্ষা করলাম, কিন্তু নাইমা এলো না। এবার আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ফোন করলাম। কাঁদতে কাঁদতে বললাম, নাইমা এখনো আসেনি। স্বামী বললেন, তুমি কেন কাঁদছো? আমি বললাম, কিভাবে বলবো, আমার মন কেমন করছে, ভিতরে ভিতরে কাঁপছে। দয়া করে তাড়াতাড়ি বাড়ি আসুন, আমাকে নাইমার কাছে যেতে হবে। আমার কথা শুনে তিনি তাড়াতাড়ি বাড়ি এলেন। আমরা ছুটে গেলাম স্কুলে। পুরো স্কুল খুঁজে ফেললাম, কিন্তু নাইমার খোঁজ পেলাম না। শিক্ষকদের জিজ্ঞেস করলাম, তারা বললেন, নাইমা তো এখানেই ছিল। সহপাঠীদের জিজ্ঞেস করলাম, তারা জানালো, শেষ ক্লাসের 10 মিনিট বাকি ছিল, তখনই সে ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়েছিল। ছুটির সময়ও কেউ দেখেনি। এ কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমরা পুরো স্কুল খুঁজলাম, কিন্তু নাইমা কোথাও ছিল না। স্কুলের পেছনে থাকা ধ্বংসস্তূপের দিকে কেউ খেয়ালই করল না। আর নাইবা কারো মনে এলো সেই ভাবনা। আমরা আমাদের সাধ্যমতো পুরো স্কুল খুঁজে ফেললাম, কিন্তু নাইমার কোনো নাম গন্ধ পেলাম না। পরের দিন ছুটির মৌসুম শুরু হয়ে গেল। পুরো 3 মাসের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমরা নাইমাকে চারদিকে খুঁজে দেখলাম, কিন্তু সে আর কোথাও মিলল না। যখন তার ছবি দেখলাম, তখন মনে হলো সে আর কোথাও নেই। যদি সে স্কুলের বাইরে না গিয়ে থাকে, তবে সে কোথায় হারিয়ে গেল? আমি কান্নাকাটি করতে করতে বিধ্বস্ত হয়ে পড়লাম। পুরো মুসলিম মহল্লায় নাইমাকে খোঁজার তোলপাড় শুরু হয়ে গেল। আমরা থানায় রিপোর্ট ডায়েরি করলাম, তার ছবি দিলাম, কিন্তু তবুও তার কোনো খোঁজ মিলল না। আমরা আমাদের সবটুকু শক্তি কাজে লাগালাম, কিন্তু নাইমা আর ফিরল না। আমি তার শোকে অসুস্থ হয়ে পড়লাম। দিনরাত জ্বরে কাবু হয়ে রইলাম। নাইমাকে খুঁজতে খুঁজতে 3 মাস পার হয়ে গেল, কিন্তু সে কোথাও মিলল না। এরপরে এলো এক নতুন সকাল। 3 মাসের ছুটি শেষ হলো, স্কুল খুলল, বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরল, শিক্ষকরা হাসিমুখে ব্যস্ত হয়ে পড়লেন, ঈদের আনন্দ চলছে। তখনই প্রিন্সিপালের তত্ত্বাবধানে স্কুল পরিষ্কার করানো হলো, বন্ধ ঘরগুলো খোলা হলো, বাথরুমগুলোর তালা খুলে দেওয়া হলো। কিন্তু যখন এক শিক্ষিকা সেই পুরনো ভাঙা বাথরুমের দিকে গেলেন, তখনই অবাক হয়ে দেখলেন সেখানে অসংখ্য চুল এদিক ওদিক ছড়িয়ে আছে। এত চুল দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। প্রিন্সিপাল নিজে গিয়ে দরজা খুললেন। দরজা খুলতেই প্রিন্সিপালের মুখ থেকে এক ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। তার চিৎকার শুনে সবাই দৌড়ে এলো। সেখানে একটা শিশুর মৃতদেহ পড়েছিল। ইতিমধ্যেই ইঁদুর তার শরীরের বেশিরভাগ অংশ খেয়ে ফেলেছে। কোথাও কোথাও সামান্য গোশত রয়ে গেছে, আর সব জায়গায় কেবল হাড়ের কাঠামো দৃশ্যমান। তার মুখ একেবারে পচে গেছে। নাইমাকে চিনতে খুবই কঠিন ছিল। তার পাশেই একটি ব্যাগ পড়েছিল। যখন সেই ব্যাগটি তোলা হলো, তাতে নাইমার নাম লেখা ছিল। শিক্ষকরা সঙ্গে সঙ্গে তার বাবা মাকে ফোন করে স্কুলে ডাকা হলো। যখন তারা এসে নিজেদের মেয়েকে দেখলেন, তখন তাদের মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল। তারা বিশ্বাস করতে পারছিলেন না, এ কি তাদের সেই নাইমা, যে আল্লাহ তাদের 11 বছর পর দান করেছিলেন। মেয়েটির এমন অবস্থা দেখে তার মা পাগলের মতো আচরণ করতে লাগলেন। হঠাৎ সবাই দেখতে পেল ব্যাগে কিছু লাইন লেখা রয়েছে। সবাই সেগুলো পড়তে লাগল। তারপর একটি চিঠি পাওয়া গেল। তখন সবার চোখের জল নেমে এলো। কল্পনাও করতে পারেনি নাইমার সঙ্গে এত বড় পাশবিকতা হয়েছে, এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এর জন্য দায়ী কে? চিঠিতে লেখা ছিল, আম্মা, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি খুব ভয় পাচ্ছি, এখানে অনেক অন্ধকার, আমি খুব ক্ষুধার্ত, মা বাবা,
আমাকে এখান থেকে নিয়ে যাও, এই আঙ্কেল আবার চলে আসবে। এই চিঠির কথা শুনে পুলিশ দ্রুত হেডমাস্টারকে গ্রেফতার করল। কেউ ভাবতেও পারেনি যে 70 বছরের এই বৃদ্ধ এমন জঘন্য কাজ করতে পারে। বাইরে থেকে সম্মানিত, শিক্ষিত, কিন্তু ভেতর থেকে এত নোংরা, এত নিষ্ঠুর। সেদিন নাইমা বাথরুমে গিয়েছিল, কিন্তু হেডমাস্টার তাকে পেছনের ওয়াশরুমে নিয়ে গেল। সেখানে সে জোর করতে চেয়েছিল, কিন্তু নাইমা তাকে ধাক্কা মেরে দরজা বন্ধ করে দিল। হেডমাস্টার বুঝতে পারল নাইমাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না, তখন বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। স্কুল ছুটি হয়ে গিয়েছিল। নাইমা চিৎকার করছিল, কাঁদছিল, কিন্তু কেউ শুনতে পেল না। আজ যখন তার নিথর দেহ পাওয়া গেল, তখন সবাই কেঁদে উঠল। কিন্তু এখন কান্নার কি দাম আছে? হেডমাস্টারকে গ্রেফতার করা হয়েছে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু নাইমা কি ফিরে আসবে? তার শিক্ষকরা অনুশোচনায় ভুগতে লাগলেন। যদি আমরা একটু নজর দিতাম, যদি বাচ্চাদের সুরক্ষার জন্য কেউ ওয়াশরুমে থাকত, তাহলে হয়তো নাইমা আজ বেঁচে থাকত। কিন্তু এখন এসব ভেবে আর কোনো লাভ নেই। তার মা বুকফাটা কান্না করতে করতে বলছিলেন, আপনারা আপনাদের সন্তানদের খেয়াল রাখুন। আমার মেয়েকে হারিয়ে 10 বছর হয়ে গেল, কিন্তু আজও আমার কষ্ট কমেনি। আল্লাহ যেন আমাদের সব সন্তানদের হেফাজত করেন, আমিন। বন্ধুরা, যদি এই ঘটনা আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটি শেয়ার করুন, যাতে অন্যরাও শিক্ষা নিতে পারে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি চাপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সময়মতো পান। আল্লাহ হাফেজ।